কেউ নিয়েছেন হাঁস, কেউ নিয়েছেন ছাগল, কেউ পুকুরে নেমে গোসল করছেন, কেউ আবার খাটে শুয়ে আছেন। সম্প্রতি গণভবনের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। 2009 সালের 13 অক্টোবর এই ভবনে উঠেছিলেন শেখ হাসিনা। মোট 5410 দিন তিনি গণভবনে ছিলেন। তার দেশ ছাড়ার খবর শোনার পরই লাখো জনতা গণভবনের প্রতিটি ইঞ্চিতে তাণ্ডব চালিয়েছে। এখন গণভবনের অবস্থা বিধ্বস্ত। তবে ঐতিহ্য ও আভিজাত্যের দিক থেকে গণভবনের কোনো তুলনা নেই। এটি কোনো রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম ছিল না। গণভবনের ইতিহাসও বেশ চমকপ্রদ। এর সঙ্গে জড়িয়ে আছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নাম। স্বাধীনতার পর রানী দ্বিতীয় এলিজাবেথের প্রথমবার বাংলাদেশে আগমন উপলক্ষে ভবনটি নির্মাণ করা হয়েছিল। তিনি এই ভবনে রাত যাপন করেছিলেন। গণভবন নির্মাণের পেছনে আরেকটি কারণ ছিল প্রধানমন্ত্রীর জন্য সহজ আবাসন ব্যবস্থা। প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু অনেক কষ্ট করে অফিস করতেন। সেখানে তার সকল স্টাফদের জন্য জায়গা হতো না। এই জন্যই বঙ্গবন্ধু 1973 সালে শেরে বাংলা নগরে সংসদ ভবনের পাশে তার বাসভবন ও সচিবালয় নির্মাণ করার সিদ্ধান্ত নেন। বাসভবনটি পরবর্তীতে গণভবন নামে পরিচিতি পায়। গণভবন নির্মাণের মূল নকশা করেন দুই ইঞ্জিনিয়ার আবুল বাশার এবং প্রকৌশলী খবির উদ্দিন বেগ। গণভবনের ঠিকাদার ছিলেন কুষ্টিয়ার আতা মোহাম্মদ মুসা। গণভবন নির্মাণ কাজ সম্পন্ন হলেও বঙ্গবন্ধু সেখানে সান্ধ্যকালীন অফিস করতেন, পাকাপাকিভাবে থাকতেন না। উচ্চ পদস্থদের মধ্যে পরিবার পরিজন নিয়ে থাকতেন কেবল বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল সাফায়েত জামিল। এই অঞ্চলটি ঢাকার সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এলাকা। গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদের দূরত্ব সামান্য। সময়ের ক্রমে বাংলাদেশের অনেক স্থাপনার নাম বদল হলেও গণভবনের নামে পরিবর্তন আসেনি। হুসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে খালেদা জিয়া সবার আমলেই সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল গণভবন। 90 দশকের পর গণভবনে ব্যাপক সংস্কার কাজ চালানো হয়। আধুনিকায়ন করে গড়ে তোলা হয় বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধরের বাসভবনকে। গণভবনের বর্তমান আধুনিকায়নের ভেতরে উল্লেখযোগ্য হল অভ্যর্থনা হল নির্মাণ, ভবনের মেঝেতে লাগানো আধুনিক টাইলস, বিদেশি দামি পর্দা ইত্যাদি। এছাড়া এখানকার কৃত্রিম লেক সংস্কার করা হয়েছে। এসবের পাশাপাশি গণভবনের ভেতরে মূল গেটের পাশে আলাদা একটি ভবন তৈরি করা হয়েছে। সেই ভবনে সাংবাদিকদের পেশাগত কাজের সহযোগিতার জন্য আছে প্রেস সেল। সাংবাদিকরা যাতে সহজে সংবাদ পাঠাতে পারেন সেজন্য সেখানে আছে টেলিফোন, কম্পিউটার, ফ্যাক্স ও ইন্টারনেটের অত্যাধুনিক ব্যবস্থা। যদিও বর্তমানে এসবের কিছুই ক্ষুব্ধ জনতা অবশিষ্ট রাখেনি। গণভবনে শুধু প্রধানমন্ত্রী থাকেন না, প্রধানমন্ত্রীর সব কর্মকর্তা, নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ, পিজিআর, আর্ম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা রয়েছে। নতুন করে গণভবনে তৈরি হয়েছে 130 আসনের একটি অভ্যর্থনা কক্ষ। গণভবন নির্মাণ করা হয়েছে উন্নত মানের সিরামিক ইটে। অপূর্ব সৌন্দর্যের গণভবনের আয়তনকে আরো বড় করা হয়েছে। আগে গণভবনের আয়তন ছিল 22 একর। গণভবনের মূল ভবনের ওপর এবং নিচতলা মিলিয়ে আয়তন 37,000 বর্গফুট। এখন মূল ভবনের সাথে বর্ধিতাংশ করে অভ্যর্থনা ঘর নির্মাণ কাজ শেষে গণভবনের মোট আয়তন দাঁড়িয়েছে 57,000 বর্গফুট। গণভবনটি দ্বিতল। এর ওপর নিচতলায় রয়েছে বিশাল সাইজের 6টি রুম। উপরতলায় আরো আছে বিলাসবহুল 5টি স্যুট এবং নিচতলায় রয়েছে 6টি স্যুট। উপরের তলায় অনেক বড় একটা রুমের নাম কন্ট্রোল রুম এবং অন্য আরেকটা রুমের নাম কনফারেন্স লাউঞ্জ। নিচতলায় প্রধানমন্ত্রীর অফিস কক্ষ। রুমের ভেতরটায় গ্রানাইট স্টাইলস বসানো হয়েছে। এছাড়া কিচেন রুম, ড্রয়িং রুম, স্টোর রুম ছাড়াও আরো 3টি রুম রয়েছে। ভবনের ভেতরে হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড রয়েছে। চারদিক ঘিরে আছে সুন্দর বাগান। উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মনোরম লেক। তবে বর্তমানে গণভবনে ঢুকলে যে কেউ চমকে যেতে পারে। গুলিস্তান আর গণভবনের ভেতর কোনো পার্থক্যই নেই। গণভবনের ইতিহাসে এমন কিছু কখনোই হয়নি আগে।